मेरी माँ को नहीं दिख रहा। इन्फेक्शन हो गया आँख में। उन्होंने एकदम गारंटी नहीं। এর দায় কিন্তু স্বাস্থ্য দপ্তর এড়াতে পারে না। টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আমাদের দেশ এবং রাজ্যের গরিব মানুষ বলুন বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? কেন এই কথা বলছি বলুন তো? রাজ্য সরকারের প্রকল্প চোখের আলো, যাতে ছানি অপারেশন করা হয়, তাতে 44 জন মানুষ ছানির অপারেশন করেছিলেন গার্ডেন রিচের হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে আশঙ্কা করতে শুরু করে দিয়েছেন যে তাদের জীবন ফিরবে কিনা, কারণ সংক্রমণ যেটা চোখে ছড়িয়েছে সেটা যদি গোটা শরীরে ছড়িয়ে যায় তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। চলুন তাদের পরিজনদের সঙ্গে কথা বলি, তারা কতটা সমস্যার মধ্যে রয়েছে খোঁজ নেওয়া যায়। গোবিন্দ দেবনাথ। আচ্ছা, বয়স কত? বয়স ওই 65। উনি এখনো কাজ করেন? হ্যাঁ, উনি কাজ করেন। কি কাজ করেন? উনি ওই ইলেকট্রিকের কাজ করেন। এখন কি অবস্থা আপনার? একদমই কোনো অবস্থার কোনো এই নেই, একদমই মনে করুন চোখ খুলতেই পাচ্ছি না, ডব দিচ্ছে। একটা পেশেন্টের, আমার পেশেন্টের 10টা করে ডব আছে, 1 ঘন্টা ছাড়া 10 মিনিট করে ফল। সারাদিনে 12 বার, কোনোটায় 5 বার, কোনোটায় 3 বার, কোনোটায় 6 বার, এইভাবে দিতে হচ্ছে। আমার ছেলে নেই, আমার মেয়ে অনেক দূরে থাকে, আমাকে জেন্টস ওয়ার্ডে থাকার জন্য অনুমতি দিচ্ছে না। তা মানে আপনার উপর দিয়ে সব দখল যাচ্ছে আপনার হাজবেন্ডের এই অবস্থা। আজ সোমবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত এইভাবে যাচ্ছে। আমার কাল রাত্রে জ্বর এসে গেছে, আমি ওষুধ খেয়ে আবার এই মানে বুঝতে পারছেন তো, শুধুমাত্র রোগীর উপর যে একটা মানসিক চাপ যাচ্ছে তা নয়, রোগীর পরিবারের সদস্যদেরও সেই মানসিক চাপের। আপনি পরিবারে কেউ নেই, চোখের অবস্থা, চিকিৎসকরা কি বলছে চোখের অবস্থা? কারণ কাজ করতে হবে না। অপারেশন রুমে যে ম্যাডাম অপারেশন করে ঢুকিয়েছিলেন, উনি আমাদের বন্ডে সই নিয়েছে। উনি বলেছে ওখান থেকে যে কেসটা হয়ে এসেছে আমরা গ্যারেন্টি দিতে পারছি না পেশেন্টের কি হবে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এরই মধ্যে আমাদের কিছু ওষুধ বাইরে থেকে কিনে দিতে বলেছে, আমরা তাও দিয়েছি, কিন্তু আমাদের ক্ষমতা নেই। আজকে যে স্যার আমাদের নাদিয়ালে করিয়েছিলেন উনি আসছেন। সরকারি প্রকল্পের আওতায় গেছিলেন তো ছানি অপারেশন করতে, সরকারি প্রকল্প মানে এখানে তো প্রচুর মানুষ নির্ভরশীল এই রাজ্য সরকারি হাসপাতাল বা সরকারি প্রকল্পে। এটাই তো বলছি যে আমরা আসছি আপনাদের কাছে কিসের জন্য? আমরা সামান্য দেখতে পাচ্ছি অসুবিধা হচ্ছে, যাতে আরো বেটার দেখতে পাই, কিন্তু এসে এখানে দেখছি কি একদম পুরো অন্ধকার। একদম বেসরকারি হাসপাতালে গরিব মানুষের এফোর্ড করা সম্ভব হয় না, মধ্যবিত্ত মানুষের এফোর্ড করা সম্ভব না। তার উপর যখন রাজ্য সরকার একটা প্রকল্প দিচ্ছে, আমরা প্রত্যেকে চাইবো আমরা সেই প্রকল্পের সুবিধা নিতে। সেই প্রকল্পে এসে দেখছেন যে এই অবস্থা, আরো দুর্দান্ত মানে খারাপই হয়ে গেল। যেহেতু আমরা চাইলাম ভালো হবে, আবার ওটি একবার হয়ে ফের বারবার দুবার হচ্ছে তো ওটি ঘায়েল হয়ে গেছে, একদম চোখে হাত দিতে। আমার বাবা তো একদম ওটি আর করতে চাচ্ছে না, 3 বার ওটি হয়ে গেছে, একবার নাদিয়ালি হয়েছে, এখানে 2 বার হয়েছে। সে আর ইনজেকশনও নিতে পারছে না, এত ক্ষমতা দুর্বল। মানে আমার সাহসই নেই, আমি সাহস পেয়ে ফেলেছি। মানে আপনারা কোথাও আশ্বস্ত বোধ করছেন না যে চোখের? আমাকে তো ম্যাডাম বলেই দিল যে আপনার গোবিন্দ দেবনাথ জি, ওনার একদম গ্যারেন্টি নেই, এরকম বললো। আমি সেই অবস্থায় এখনো পর্যন্ত আপনার চেষ্টা করছি, সময় করে দিচ্ছি। আমি সামান্য কিছু কাজ করি, দুটো বাচ্চা পড়াই, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা নিয়ে যা করাই, এইভাবে আমার সংসার চলে। আজ 1 সপ্তাহ ধরে নাজেহাল হয়ে যাচ্ছি। এবার তো বিষয়টা সরকারের কানে নিশ্চয়ই পৌঁছেছে, কি চাইবেন সরকারের কাছে? এটাই বলছি। আপনাকে আমার হাজবেন্ড ভর্তি আছেন, আচ্ছা শুক্রবার ওখানে ভর্তি হয়েছে নাদিয়ালে, শনিবার অপারেশন হয়েছে, সোমবার ডক্টর ডেকে ওখান থেকে ফোন এসে বললেন কি এক্ষুনি মেডিকেলে যেতে হবে।
আমি সোমবারে ওনার আজকে আবার অপারেশন হচ্ছে কি? আমার অপারেশন নিয়ে গেছে মানে ওনার দুবার অপারেশন হতে চলো, শনিবার একটা, আজ একটা অপারেশন হচ্ছে। কালকে হয়েছে রাত্রিবেলা, কালকেও একটা অপারেশন হয়েছে, মানে 3টে অপারেশন হয়ে গেল শনিবার থেকে আজ পর্যন্ত। মাথা ঘাম করে কেমনি করছে, কাঁপছে ওখানে একটা অপারেশন হয়েছে, আবার কালকে রাত্রি হয়েছে, আবার আজকে কি অপারেশন কি হয়েছে আমরা তো কিছু বলতে পারছি না। और बोलने का हम लोग का कुछ ताकत ही नहीं है, जब डॉक्टर रिस्क नहीं ले रहा तो हम लोग क्या बोलेंगे? सीधा बोले रोशनी आने का कोई सवाल ही नहीं है। আপনার কি আছে? हमारा हस्बैंड আছে, বয়স কত? 45 বছর। আমি এখানে যখন এসে পড়ছি না, মানে আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। মাত্র 45 বছর বয়স তার স্বামীর, পুরো গোটা পরিবারটাও স্বামীকেই চালাতে হয়। সেই স্বামীর এখন দৃষ্টি ফিরবে কিনা বুঝতে পারছে না। কি কাজ করেন আপনার স্বামী? কিছু কাজ করতে পারছে না, একটু উল্টা কাজ করে আমাদের। ওনারা এমনি কাজ কি করে? এমনি দোকানে বসতো, লিখতো, একটু চোখ খারাপ হয়ে গেছে, কি করে কাজ করবে, কি করে আমাদের খাওয়াবে। কোথাও সরকারি প্রকল্পের উপর বিশ্বাস ছিল বলেই ছাড়িয়ে অপারেশন ওই জন্য করতে তো গেছে। আমরা গেলাম, কি বলে আমাদের কপাল খারাপ ছিল, ওই জন্য এমনি হয়ে গেছে। यह इतना बड़ा कांड हुआ, लेकिन आज तक पूरे मेडिकल कॉन्स्टिट्यूंसी कोलकाता पोर्ट टोटल 100% वोटर जो है इसके फेवर में टीएमसी का है, लेकिन आज तक टीएमसी का कोई नुमाइंदा, कोई लीडर अभी तक देखने नहीं आया पेशेंट को कि क्या अवस्था है, और ना कोई पूछा है, कोई भी नहीं। उसको आना चाहिए था। 100% वोटर जो है आप मेडिकल कॉन्स्टिट्यूंसी में दिया है, टीएमसी को कोलकाता पोर्ट में दिया है, समझे। अभिषेक बनर्जी को दिया है जो बंगाल में सबसे ज़्यादा वोट से जीता है, और उसी के हल्के में ये हॉस्पिटल है, उसका पेशेंट यहाँ भर्ती है, लेकिन आज 3 दिन हुआ है कोई भी उसका नुमाइंदा यहाँ पर आया नहीं है। हम यही चाहते हैं कि कम से कम जल्दी से जल्दी यहाँ से पेशेंट को शिफ्ट करके किसी प्राइवेट हॉस्पिटल में ले जाए और बेटर ट्रीटमेंट करें वहाँ पर। মানে ওনারা বলছেন যে ওনাদের বেসরকারি হাসপাতালের উপর এবার হয়তো ভরসা রাখতে হবে, কারণ সরকারি প্রকল্পে ভরসা রেখে তারা আজকে এই পরিণাম পেয়েছেন। কারণ পরিবারের আজ প্রত্যেকের চোখ ফিরবে কি ফিরবে না, দৃষ্টি ফিরবে কি ফিরবে না, এটা এখন প্রশ্নের মুখে। তারা বলছেন যে সরকারি জনপ্রতিনিধি যাদের নাম করলেন তারা কেউ আসুক। কেন রাজ্য সরকারের প্রকল্পে গিয়েছিলেন? নিশ্চয়ই খরচাটা কম। খরচা কম, আমরা গরিব মানুষ অত খরচা করতে পারবো না এতে গেলে, তো যার জন্যই আমরা ওখানে গেছি। গিয়ে যে এরকম হাল হবে আমাদের, তো আমরা ভাবতে পারি যে এরকম একটা হয়ে যাবে। सारा पेशेंट को यहाँ पे ले आया, फिर यहाँ से जो ट्रीटमेंट हो रहा है ना, उसमें पेशेंट को काफ़ी ज़्यादा तकलीफ हो रहा है। सरकार पे भरोसा है, सरकारी हॉस्पिटल पे भरोसा नहीं है। বলা হয় চিকিৎসার ক্ষেত্রে যখনই কোনো রকম জটিলতা তৈরি হয় তখন আরও একজন চিকিৎসকের ওপিনিয়ন নেওয়া উচিত, তার সঙ্গে কথা বলা উচিত, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাই আমি চলে এসেছি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দত্ত, হিমাদ্রি দত্তের কাছে। তার সঙ্গে কথা বলবো। ডক্টর দত্ত, অনেকেই চিন্তা করছেন যারা রীতিমতো ভুক্তভোগী, তাদের আত্মীয়দের 3বার অপারেশন হয়ে গিয়েছে শনিবার থেকে এখনের মধ্যে, তারা বলছেন যে যদি সংক্রমণটা ছড়িয়ে যায় তাহলে কি কোথাও প্রাণনাশেরও আশঙ্কা থাকে? মনে হয় না কোনো কারণ আছে, কারণ ভয় পাওয়ার কারণ আছে, কারণ ওদের অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই দেওয়া হচ্ছে সবাইকেই। এরা যা অবস্থা আছে এর থেকে খারাপ হবে না, ইমপ্রুভ করার সম্ভাবনা আছে। আরও একটা বিষয় প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই সংক্রমণটা কিভাবে ছড়াতে পারে বলে, মানে আপনারা কিভাবে অনুমান করছেন যে কোথা থেকে এই সংক্রমণটা কিভাবে ছড়াতে পারে? সার্জারির সময় ব্যবহার করা যে জিনিসপত্র ছিল তার কোনো একটা থেকে, কারণ একসঙ্গে 16 জনের কোনো মানে ইন্ডিভিজুয়াল থেকে এটা ছড়াতে পারে না, একটা কোনো কমন সোর্স থেকে ছড়িয়েছে। হতে পারে যে ওটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ করা হয়েছিল সেগুলোতে কিছু সমস্যা ছিল, কিংবা যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয় ফ্লুইড, তাতে কোনো গণ্ডগোল ছিল। সেগুলো তো অপারেশন আগে বোঝা যায় না কার মধ্যে কি আছে, সেখানে একটা গণ্ডগোল থাকতে পারে। কিন্তু এতগুলো মানুষের অপারেশন যখন হয় তাহলে সেই দিকগুলো একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন ছিল কি? কারণ এটা সরকারি প্রকল্প, গরিব মানুষ প্রচণ্ডভাবে নির্ভরশীল, প্রচুর সংখ্যক মানুষের একটা চাপও থাকে, পেশেন্টের চাপও থাকে, সেগুলো কি একটু নজর দেওয়া উচিত ছিল কি মনে হয়? আমার মনে হয় না সেখানে খুব খামতি ছিল, কারণ এত অপারেশন হচ্ছে, এত লোকের হচ্ছে, এটা আইসোলেটেড ঘটনা, কোনো এক জায়গায় হয়েছে। প্রকল্পের দোষ তো নিশ্চয়ই নয়, প্রকল্পের জন্য যে মানে একটা প্রোটোকল ফলো করা হয় সেটা নিশ্চয়ই ঠিক ছিল, কিন্তু তবু কোনো জায়গায় কোনো একটা সোর্স থেকে গণ্ডগোল ঘটেছিল। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কিভাবে ট্রিটমেন্ট করা উচিত? আমি যখন গিয়েছিলাম তারা বলছেন যে 3বার অপারেশন, ছানি অপারেশন শনিবার হয়েছে, কাল রাত থেকে আজ পর্যন্ত নাকি 2টো অপারেশন হয়েছে। অপারেশন সম্ভবত হয়নি, প্রথমে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, একটা অ্যান্টিবায়োটিক ইন্ট্রাভিট্রাল, মানে যে এটা আইবলের
ভেতরে ইনফেকশনটা হয়েছে। এখান থেকে একটা ইঞ্জেকশন দিয়ে, যে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রথমে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। তারপরে আরেকটা অপারেশন ভিট্রেক্টমি করে ভেতর থেকে যে ইনফেক্টেড মেটেরিয়ালটা ছিল ওটা যতটা সম্ভব বের করার চেষ্টা করা হয়েছে। এইতে পুরোটাই মানে ট্রিটমেন্ট প্রোটোকলে পড়ে। সার্জারিটা তো অরিজিনাল সার্জারি অন্য কথা, সেটা তো হয়েই ছিল, কিন্তু তারপরে চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং সম্ভবত ভিট্রেক্টমি করা হয়েছে। ছানি অপারেশনের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু এখন স্বাস্থ্য ভবনের অস্বস্তি বাড়ছে। গার্ডেন রিচে যেখানে অপারেশন হয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞ দলের একটা কমিটিও গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যে নমুনাও পাঠাতে শুরু করে দিয়েছে। ঠিক সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের অপর সহকর্মী, আমার অপর প্রতিনিধি সৌরভ দত্ত কি বলছেন একবার শুনুন। বিপর্যয় ঘটেছে গত শুক্রবার, এরপর 6 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কি কারণে মেটিয়াবুরুজের সুপার স্পেশালিটি হাসপাতালে 44 জনের মধ্যে 16 জনের ছানি অপারেশন করতে গিয়ে তাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হলো, সেই বিষয়ে সদুত্তর দিতে পারল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নমুনা পাঠানো হয়েছে SSKM স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন NBL ল্যাবে, অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত সরঞ্জাম, পাশাপাশি যে ফ্লুইড দেওয়া হয়েছিল সেই ফ্লুইডের নমুনা পাঠানো হয়েছে এটা জানতে যে এইগুলি থেকেই সংক্রমণের উৎস কিনা। যদিও সে ব্যাপারে নিশ্চিত নয় রাজ্য স্বাস্থ্য দপ্তর, তারা এখনো রিপোর্ট হাতে পায়নি। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে মেটিয়াবুরুজে সুপার স্পেশালিটি হাসপাতালে যে অস্ত্রোপচার হয়েছিল সেখানকার পরিকাঠামো নিয়ে পরিদর্শক দল স্বাস্থ্য দপ্তরের তরফে যে পাঠানো হয়েছিল তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে সেখানে কোনো গাফিলতি পাওয়া যায়নি। তাহলে এটা কেন হলো, এই ঘটনা কেন ঘটলো? সরকারি হাসপাতালে যাদের সামর্থ্য নেই তারা চোখের অস্ত্রোপচার করাতে গিয়ে, চোখের ছানি কাটাতে গিয়ে কি করে অন্ধত্বের শিকার হতে পারেন, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর যদি কারণ জানতে হয় তাহলে বুঝতে হবে যে কিভাবে অন্ধত্ব দূরীকরণ প্রকল্পে সংখ্যাতত্ত্বের বিচারে ভালো পারফরমেন্স আনতে গিয়ে নিয়মের তোয়াক্কা না করে দিনের পর দিন ছানি অপারেশন হচ্ছে রাজ্যের শতাধিক চক্ষু হাসপাতালে। এতগুলো মানুষ অন্ধত্ব নিবারণ করতে এসে তাদের চোখগুলোই নষ্ট হয়ে গেল। এর থেকে দুঃখজনক, বেদনাদায়ক আর কিছু হতে পারে না। তবে এটাও ঠিক যে এর দায় কিন্তু স্বাস্থ্য দপ্তর এড়াতে পারে না। তার কারণ এরকম দুর্ঘটনা অতীতেও হয়েছে, আমাদের রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যের বাইরেও হয়েছে, এবং সেই জন্য সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের একটা নির্দেশ ছিল যে কোথাও একসঙ্গে 25টার বেশি এই অন্ধত্ব নিবারণের অপারেশন করা যাবে না। কিন্তু ওই যে বললাম যে তারা চায় হচ্ছে সংখ্যা, আমার স্বাস্থ্য দপ্তর চাই হচ্ছে সংখ্যা, তারা হচ্ছে ওই সংখ্যা বাড়ানোর জন্য রুগীর চোখগুলোকে কম্প্রোমাইজ করা হলো। তারা 2টো শিফটে অপারেশন শুরু করবার জন্য আদেশনামা দিল। তার নির্দিষ্ট পরিকাঠামো আছে নাকি, তার স্টেরিলিটি ঠিকঠাক মেনটেন হচ্ছে নাকি, যন্ত্রপাতি যেগুলো আছে তার স্টেরিলিটি ঠিকঠাক থাকছে নাকি, এইসব সুনিশ্চিত করলো না। এবং সেখানে যে সাপ্লাই, যে জল বা অন্যান্য যে মেটেরিয়াল সাপ্লাই হয় সেগুলো গুণমান তার বিচার করলো না। শুধু একটা ব্ল্যাঙ্কেট নির্দেশ দিয়ে দিল যে 2টো শিফটে অপারেশন করতে হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাত্ম হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। প্রশাসন তৎপর আছে, নির্দিষ্ট কমিটি অলরেডি তদন্ত শুরু করেছে কেন এটা হয়েছে। নিশ্চয়ই তদন্ত শুরু হবে, কারণ চিহ্নিত হবে এবং ভবিষ্যতে এই ধরনের যাতে না ঘটনা পুনরাবৃত্তি হয় সেটা দেখা হবে। গাফিলতি কার, গলদ কোথায়, এই প্রশ্নের উত্তর যখন খুঁজতে বেরোলাম তখন TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ রিপোর্ট যে 40-50% রোগী বৃদ্ধি হয়েছে 2022-23 সালে প্রথমার্ধে, কিন্তু সাফল্যের হার 15টি জেলা ছুঁতেই পারেনি, 54% হার পর্যন্ত ছুঁতে পারেনি। তাহলে প্রশ্ন উঠছে এই যে চোখের আলো যে প্রকল্প, যেখানে ষাটোর্ধ্বদের বিনা পয়সায় চোখে ছানি অপারেশন হয়, সেখানে আমি কেস স্টাডিতে দেখলাম অনেকের বয়স 45। কোথাও কি গলদ ছিল, কোথাও কি নাম্বার ছোঁয়ার টার্গেট ছিল? একজনই কি সার্জন ছিলেন এবং একজন সার্জনের পক্ষে এতগুলো অপারেশন করা কি সম্ভব? আরো একটা প্রশ্ন উঠছে যে যন্ত্রপাতিগুলো দিয়ে অপারেশন হয়েছে সেগুলো কি প্রপার স্টেরিলাইজ করা হয়েছে? স্বাস্থ্য সচিব কি ব্যবস্থা নেয় এই ক্ষেত্রে? রাজ্য সরকারের কি ভূমিকা হয়, কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তো নজর থাকছে। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করতে, আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।